এবার আমরা দেখে নেবো যে প্রক্ষেপ সীমা কিভাবে ক্যালকুলেশন করা যায়, বা যেটাকে ইংরেজিতে বলে হরাইজন্টাল রেঞ্জ। ফিজিক্সের যে কোনো জিনিস পড়ার সময় আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো যে কোনো টপিকের একটা জিনিস পড়ার সময় তার ইংলিশ ওয়ার্ডগুলো অবশ্যই জেনে রাখবে। তাহলে সেটা তোমাদের জয়েন্টের এক্সামের জন্য, নিটের এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য তোমাদের সুবিধা হবে, অনেক সুবিধা হবে। তো এই প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ এটাকে কিভাবে ক্যালকুলেশন করবো, আগে জেনে জিনিসটা কি। তো ধরো ওই আমরা বস্তুটা কোন পথ থেকে অতিক্রম করছে, ও এ বি এই পথ থেকে অতিক্রম করছে। প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান হচ্ছে বি। তো খুব স্বাভাবিক জিনিস, প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা বলবো প্রক্ষেপ সীমা। তাহলে এই যে সরলরৈখিক দূরত্বকে আমরা আরেকটা কি বলি, যে সেটাকে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বকে কি বলি, সরণ বলি। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই বরাবর যে সরণটা হচ্ছে, আনুভূমিক যে সরণটা হচ্ছে, সেটাই আমাদের প্রক্ষেপ সীমা। তাহলে প্রক্ষেপ সীমাকে আর ধরে নিচ্ছি সবার আগে, ধরি সমান ওবি সমান ক্যাপিটাল আর। তো এই যে আনুভূমিক বরাবর যে সরণটা হচ্ছে, এই আনুভূমিক সরণ বরাবর আমার বেগের উপাংশ কত, ভি কস আলফা, তাই তো? তাহলে ভি কস আলফা, আমি যখনই আনুভূমিক কোনো ক্যালকুলেশন করব সেখানে আমি ভি কস আলফাকে ইউজ করব। আমি উচ্চতা বরাবর বা উল্লম্ব বরাবর বিভিন্ন রকম ক্যালকুলেশন করার জন্য বেগের ভি সাইন আলফা উপাংশটা ব্যবহার করছিলাম, লম্ব উপাংশটা ব্যবহার করছিলাম। এবার আনুভূমিক বরাবর ক্যালকুলেশনের জন্য আমি আনুভূমিক উপাংশ অর্থাৎ ভি কস আলফাকে ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ও বিন্দুতে বেগটা হচ্ছে ভি কস আলফা, এক্স অ্যাক্সিস বরাবর বা আনুভূমিক বরাবর। তো আমাকে এবার দেখতে হবে যে ভি কস আলফার মানটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আদৌ চেঞ্জ হচ্ছে কিনা। তো একই জিনিস দেখো, তো আমরা জানি যে এই বরাবর যদি মন্দন বা ত্বরণ থাকে তবে ভি কস আলফার মানটা চেঞ্জ হবে। আর যদি মন্দন বা ত্বরণ 0 হয় তাহলে আমার এই বস্তুটা সবসময় ভি কস আলফা নিয়ে সমবেগে যাবে। কারণ ত্বরণ শূন্য হওয়ার মানে এটাই যে হয় স্থির আর সমবেগ। এখানে বস্তু তো স্থির নেই, স্থান পরিবর্তন করেছে। তাহলে ত্বরণ যদি শূন্য হয় আমি বলতে বাধ্য যে বস্তুটা এক্স অ্যাক্সিস বরাবর সমবেগে যাচ্ছে। এই বস্তুটাকে নিচে দিকে ত্বরণ কত, জি, পৃথিবী জি ত্বরণ নিচের দিকে টানছে। আচ্ছা, জি এর এই বরাবর উপাংশ কত হবে, এটা তো গেল লম্ব বরাবর। আমি যদি বলি আনুভূমিক বরাবর উপাংশ কত হবে জি এর, তো লম্ব আর আনুভূমিকের মধ্যবর্তী কোণটা সবসময় কত হয়, 90 ডিগ্রি হয়। আর একটা ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যদি আর একটা দিক থাকে, তো সেই দিক বরাবর আমার উপাংশ কত হওয়া উচিত, জি cos 90 ডিগ্রি হওয়া উচিত, তাই না? এখানে যেমন ভি এর সঙ্গে আলফা কোণ করে এই দিকটা আছে, সেজন্য ভি cos আলফা হলো। জি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে এই দিকটা পাচ্ছি, তাহলে এই দিক বরাবর মানটা কত হবে, জি cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত, 0। তাহলে এই মানটা কত যাবে, 0। তাহলে আনুভূমিক বরাবর এই দিক বরাবর আমার ত্বরণের মান 0, বা এক কথায় ত্বরণ নেই। তো ত্বরণ না থাকলে অবশ্যই বস্তুটার বেগের কোনো পরিবর্তন ঘটবে না। বস্তুটার প্রাথমিক অবস্থায় যা বেগ থাকবে অন্তিম অবস্থায় তাই বেগ থাকবে। তাহলে আমি বলতে বাধ্য যে এই দিক বরাবর বস্তুটা সমবেগে যাচ্ছে। সমবেগটার মান কত, ভি কস আলফা। তাহলে এই কথাটা আমাকে অবশ্যই খাতার মধ্যে লিখতে হবে যে বস্তুটাকে নিচের দিকে পৃথিবী জি ত্বরণটা নিচের দিকে টানছে, যার জন্য জি এর আনুভূমিক উপাংশ হবে জি cos 90 ডিগ্রি সমান 0। এবার আনুভূমিক উপাংশ 0 হওয়ার জন্য মানে ত্বরণটা আনুভূমিক উপাংশ 0 হওয়ার জন্য আমরা বলতে বাধ্য যে আনুভূমিক বরাবর বস্তুটা সমবেগে যাচ্ছে। এই কথা তোমাকে অবশ্যই লিখতে হবে।
তাহলে বস্তুটি অভি বরাবর সমাবেগে গতিশীল। এবার আমাকে সময় এই অভি বরাবর ও থেকে বিতে যেতে প্রয়োজনীয় যে সময় সেটা আমরা আগেই বার করেছি, যেটাকে আমরা বলি চলনকাল। চলনকালটা কত? 2v sin alpha by g। এটা যদি t হয় তাহলে সমাবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো দূরত্ব বার করার জন্য আমরা বেগের সঙ্গে সময়কে গুণ করি, তাই তো? তাহলে অতএব r সমান কি হবে? v cos alpha into capital T। সেখান থেকে কি পাবো? v cos alpha into 2v sin alpha by g। এখান থেকে আমি v গুণ করলে v স্কয়ার হবে, v এর v গুণ করলে আর পরে কি থাকবে? 2 sin alpha cos alpha by g। সেখান থেকে কি পাবো? v স্কয়ার 2 sin alpha cos alpha, এটার সূত্র কি? sin 2 alpha by g। তাহলে r সমান পেয়ে গেলাম v স্কয়ার sin 2 alpha by g। দ্যাট মিন্স দেখো আমার যদি কোণ প্রক্ষেপণটা আলফা হয় তাহলে r কার উপর ডিপেন্ড করছে? আলফার দ্বিগুণের উপর ডিপেন্ড করছে, আর একটা বেগের উপর ডিপেন্ড করছে। তো এক জিনিস বলো, যে বেগ যদি কনস্ট্যান্ট হয়, বেগ যদি ধ্রুবক হয়, তাহলে শুধুমাত্র আলফার উপর ডিপেন্ড করবে, তাই তো? এবার আমি কয়েকটা জিনিস দেখে নেবো। এটা তো গেল আর এর মান, মানে যে কোনো কোণের জন্য আর এর মান পেয়ে যাবো। তাহলে আমাকে যদি বলে কোনো ক্ষেত্রে যে বেগটা কনস্ট্যান্ট, তাহলে তোমার ম্যাক্সিমাম আর কত হবে, অর্থাৎ প্রক্ষেপ সময়ের ম্যাক্সিমাম কত হবে? ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট হয়ে গেল, মানে শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? আলফার উপর ডিপেন্ড করবে, তাই তো? তো সেই জিনিসটা দেখে নেবো। ভি যদি ধ্রুবক হয় তাহলে আর সবসময় কার উপর ডিপেন্ড করছে? সাইন টু আলফার উপর ডিপেন্ড করছে। এবার এক জিনিস দেখো, ভি কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, তাহলে এই ভি আর জি কনস্ট্যান্ট হয়ে গেল। এবার সাইন টু আলফার মান যদি বেশি হয় তাহলে আর এর মান বেশি হবে, এবার সাইন টু আলফার মান যদি কম হয় তাহলে আর এর মান কম হবে। এবার আমি ম্যাক্সিমাম মানটা বার করতে যাচ্ছি, তাহলে সাইন টু আলফার মানটা কোন মানটা ম্যাক্সিমাম সেটা আমাকে জানলে বার করতে পারবো। তো যে কোনো ত্রিকোণমিতিক যে কোনো চ্যাপ্টারে যখন তোমরা শিখেছো হয়তো এর আগে, যে সাইন টু আলফার মানটা মাইনাস একের থেকে বেশি হয় আর একের থেকে কম হয়, একের থেকে একের সমান বা একের থেকে কম হয়। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হলো? 1। তাহলে অবশ্যই আমি বলতে পারবো সাইন টু আলফার ম্যাক্সিমাম মান 1। তাহলে সর্বোচ্চ মানের ক্ষেত্রে সাইন টু আলফা সমান 1। সাইন টু আলফা 1 কার জন্য হয়? সাইন 90 ডিগ্রির জন্য। তাহলে 2 আলফা সমান 90 ডিগ্রি, 2 থেকে সাইন উঠে যাবে, তাহলে আলফা সমান কত পাবো? 45 ডিগ্রি। তাহলে বলছে আলফা যদি 45 ডিগ্রি হয় তবেই আর ম্যাক্সিমাম হবে, তাই তো? আমি তো তখন ম্যাক্সিমামটা বার করতে চাইছি। তাহলে কত হয় দেখি আর ম্যাক্সটা? ভি স্কয়ার বাই জি সাইন 2 ইন্টু 45 ডিগ্রি। 2 ইন্টু 45 মানে কত? 90 ডিগ্রি। তাহলে সাইন ডিগ্রি 1 হয়ে যাবে, সেখান থেকে পেয়ে যাবো ভি স্কয়ার বাই জি। তাহলে একটা জিনিস দেখো, যে আলফা যখন 45 ডিগ্রি বা পক্ষে আমি যদি একটা বস্তুকে 45 ডিগ্রি কোণ করে ছুড়ি তাহলে সেটা ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করবে।
আর সে ম্যাক্সিমামের মান কত হবে ভি স্কয়ার বাই জি। মানে একটা ধরো কোনো অলিম্পিক প্রতিযোগী সে বর্ষা ছুটবে, তো বর্ষা ছোড়ার জন্য তাকে যদি ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করতে হয় তাকে কি করতে হবে, বর্ষাকে যখনই ছুটবে ছোড়ার সময় তাকে ঠিক 45 ডিগ্রি কোণ করে ছুটতে হবে, তবেই সেই বর্ষাটা ম্যাক্সিমাম দূরত্ব গিয়ে পড়বে। এই যে কোনো এই যে ডিসকাস থ্রো বলো, বর্ষার থ্রো বলো, এরা যারা প্রতিযোগিতা করে বা যারা অলিম্পিকে যায় তারা প্র্যাকটিসের সময় এটাই চেষ্টা করে যে কিভাবে বর্ষাটাকে 40 ডিগ্রি কোণে ছড়া যায়। এটা স্ক্রিনশট নিলাম। এবার আমরা একটা জিনিস দেখবো যে আমি যদি এরকম 45 ডিগ্রি কোণে ছুটলে ম্যাক্সিমাম হয়, তাহলে 48 ডিগ্রি থেকে আমি যদি থিটা কোণ বেশি করে ছুটি তাহলে কি হবে, আর থিটা কোণ যদি কম করে ছুটি তাহলে কি হবে, দুটো জিনিস। আমি একবার 40 এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এর থেকে থিটা কোণ বেশি করে ছুটলাম, এটা থিটা, থিটা মানে এই দিক বরাবর বস্তুটাকে ছুটলাম, তাহলে এটা হয়ে যাবে আলফা হয়ে যাবে, তাই তো, এটা আলফা হয়ে যাবে। তো এটা হলো 1 নম্বর কেস। আর 2 নম্বর কেস কি বলছি, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এর সঙ্গে থিটা কোণ কম করে ছুটবো, থিটা কোণ কমিয়ে দেবো দিয়ে ছুটবো, তাহলে এই দিক বরাবর ছুটবো, তাহলে থিটা কোণ যদি কমিয়ে দিই তাহলে এইটাও তখন হয়ে যাবে আলফা, তাই তো। এটা 2 নম্বর কেস। এখানে আলফা সমান 45 ডিগ্রি প্লাস থিটা, এখানে আলফা সমান 45 ডিগ্রি মাইনাস থিটা। মানে সমপরিমাণ অ্যাঙ্গেল আমি কম করে ছুটবো আর বেশি করে ছুটবো, তাহলে দুটো ক্ষেত্রে দেখবো ঘটনাটা কি ঘটে। তো 1 নম্বর কেসে আর কত হবে ভি স্কয়ার বাই জি সাইন 2 আলফা হয়, তাহলে আলফার মান কত 45 ডিগ্রি প্লাস থিটা, ভি স্কয়ার বাই জি সাইন গুণ করে দিলাম তাহলে কত আসবে 2 থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 থেকে 2 থিটা বেশি, সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে কত আসবে সাইন 2 থিটা। সরি, এখানে 90 ডিগ্রি আগে যেহেতু 1 গুণ আছে, হ্যাঁ, তার জন্য এটা চেঞ্জ হয়ে যাবে cos 2 থিটা ট্রিগোনোমেট্রিক ফাংশন অনুযায়ী। 2 নম্বর কেসটা কি হবে, r সমান আমরা কি জানি ভি স্কয়ার বাই জি সাইন 2 ইনটু আলফা হওয়া উচিত, 2 নম্বর ক্ষেত্রে আলফা কত 40 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত আসবে ভি স্কয়ার বাই জি সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। 90 ডিগ্রি থেকে থিটা কম, 90 ডিগ্রি 2 থিটা কম, তাহলে সেটা কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অবশ্যই পজিটিভ হবে, আর সাইন এখানে চেঞ্জ 1 গুণ আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, cos 2 থিটা। রেডিয়েন্স দেখো 1 নম্বর ক্ষেত্রে r1 আর 2 নম্বর ক্ষেত্রে r2 এর মান কত পেয়েছি ভি স্কয়ার বাই জি cos 2 থিটা, ভি স্কয়ার বাই জি cos 2 থিটা। তার মানে 45 ডিগ্রি থেকে তুমি থিটা কোণ বাড়াও আর থিটা কোণ কমাও, তোমার প্রক্ষেপ সীমা সব সময় সমান হবে, একই হবে, r1 সমান r2। এটা 45 ডিগ্রি প্লাস থিটার জন্য, এটা 45 ডিগ্রি মাইনাস থিটার জন্য। আর একই জিনিস কি বলছি 40 ডিগ্রি ম্যাক্সিমাম হয়, এবার 40 ডিগ্রি থেকে আমি যদি থিটা কোণ বেশি করি তাহলে যে দূরত্ব যাবে, 40 ডিগ্রি থিটা কোণ কম করলেও একই দূরত্ব যাবে। এই একটা কোশ্চেন আসতে পারে যে 40 ডিগ্রি থেকে থিটা কোণ বেশি বা কম করলে তারা কত দূরত্ব যায় সেটা দেখো।